ফুটবল ইতিহাসে নরওয়ে হচ্ছে একমাত্র দল যাদের বিপক্ষে ব্রাজিল একাধিক ম্যাচ খেলেও একটা ম্যাচও জিততে পারেনি। এমনকি বিশ্বকাপের মতো স্তরেও ব্রাজিল তাদের সেরা দলটি নিয়েও ম্যাচটা হেরেছে। আর এই নরওয়ের বিপক্ষে রাউন্ড অফ 16 ম্যাচে ব্রাজিল তাদের কি প্লেয়ারদের মধ্যে লুকাস পাকেতাকে পাচ্ছে না। এই নরওয়ে দলটা কেমন ফুটবল খেলে থাকে এবং এই দলটার বিপক্ষে ব্রাজিলের কেমন ধরনের ট্যাকটিক্স অবলম্বন করা উচিত, চলুন জানা যাক। প্রথমত, এই নরওয়ে দলটার সাথে জাপানের কিন্তু যথেষ্ট ডিফারেন্স রয়েছে। নরওয়ে দলটা জাপানের মতো একটা টিমের মতো খেলার চেষ্টা করে না। নরওয়ে দলটা জাপানের মতো এত বেশি স্পেসকে কভার করার চেষ্টা করে না, এমনকি প্রতিপক্ষকে ফ্রাস্ট্রেট করার চেষ্টা করে না। নরওয়ে দলটা নিজেদের অ্যাটাকিং ফুটবলটা খেলতে পছন্দ করে। নরওয়ে দলটা ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলতে পছন্দ করে। নরওয়ে দলটার বিপক্ষে খেললে ব্রাজিল অনেক বেশি স্পেস পাবে। ব্রাজিলের এই ম্যাচে সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে লুকাস পাকেতা, যাকে কিন্তু ব্রাজিল এই ম্যাচে মিস করতে চলেছে। প্রবাবলি এই বিশ্বকাপ টুর্নামেন্টে আর তাকে দেখা যাবে না। তাই ব্রাজিলের মিডফিল্ডকে আবার নতুন করে সাজাতে হবে। তার উপর ক্যাসিমেরো যেহেতু ইয়েলো কার্ডে আছেন এবং তার সময়টাও ভালো যাচ্ছে না, একের পর এক বাজে ট্যাকেল তিনি করেই যাচ্ছেন। এই ম্যাচে তাকে কত মিনিট খেলানো হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয়। কিন্তু ব্রাজিলের জন্য খুশির খবর হচ্ছে রাফিনা ইতিমধ্যে কিন্তু অনুশীলনে ফিরেছেন এবং পরবর্তী ম্যাচে ব্রাজিল তাকে পাবে এরকমটাই তারা আশা করছে। এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে ব্রাজিল 4 বার খেলেছে, 2 বার নরওয়ে জিতেছে, 2 বার ড্র হয়েছে। এর মধ্যে নরওয়ে ব্রাজিলের বিপক্ষে 8টি গোল করে ফেলেছে, ব্রাজিল করেছে মাত্র 5টি। 1998 বিশ্বকাপে ব্রাজিল তাদের বিপক্ষে মুখোমুখি হয়েছিল, যেখানে ব্রাজিল 2-1 গোলে হেরেছিল। নরওয়ে দলটার খেলার স্টাইলটা হচ্ছে 4-3-3 ফরমেশন, যেটা অনেকটাই 4-2-3-1 ফরমেশনে রূপান্তরিত হয়ে যায়। যখন তারা পজিশনে থাকে তখন তারা অন পজিশন 3-5-2 ফরমেশনে রূপান্তরিত হয়ে যায়। এখানে 3-5-2 ফরমেশনে রূপান্তরিত হওয়ার মাধ্যমে ক্লিয়ারলি বোঝা যায় এই দলটা আক্রমণাত্মক ফুটবল খেলতে চায়। কেননা এই দলটার সাথে কিছু অসাধারণ ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আছে। তাদের কাছে মার্টিন ওডেগার্ডের মতো দুর্দান্ত বল মেকার আছে এবং আক্রমণ ভাগে সরলতা এবং হালান্ডের মতো কিছু বিস্ট রয়েছে। এটার সুযোগ তারা কাজে লাগাতে চায়। জাপান দলটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েন্সে খুব বেশি শক্তিশালী ছিল না, কিন্তু দল হিসেবে অনেক বেশি সুসংগঠিত ছিল। নরওয়ে দলটা দল হিসেবে এত বেশি সুসংগঠিত নয়, কিন্তু দলটার মধ্যে এমন কিছু ট্যালেন্ট রয়েছে যারা যে কোনো সময় খেলার মোড় পাল্টে দিতে পারেন। এই 4-3-3 স্টাইলের ফুটবলে তারা তাদের ফ্ল্যাঙ্ককে খুব ভালো ইউজ করতে চায়। তাদের লেফট উইংয়ে যিনি খেলে থাকেন সেই অ্যান্তোনিও নুসা নেইমারের অনেক বড় এক ফ্যান। অ্যান্তোনিও নুসা লেফট উইংয়ে ওয়াইড স্পেসকে ইউজ করার চেষ্টা করেন এবং প্রতিপক্ষের ফুল ব্যাককে অনেকটা স্ট্রেচ করার চেষ্টা করেন। এই স্ট্রেচের মাধ্যমে তিনি 1v1 সিচুয়েশন তৈরি করেন। 1v1 সিচুয়েশনে তিনি ডিফেন্ডারকে বিট করার চেষ্টা করেন। এর মাধ্যমে দেখা যায় তাদের লেফট উইং যেহেতু অনেক বেশি ওয়াইডে ছড়িয়ে পড়ে, রাইট উইংয়ের ক্ষেত্রে রায়ারসন অনেক সামনে উঠে আসেন এবং সামনে উঠে এসে আক্রমণে স্পেসকে কাজে লাগানোর চেষ্টা করেন। অপরদিক দিয়ে সরলত পিছনে নেমে আসেন এবং পিছনে নেমে আসার মাধ্যমে আর্লিং হল্যান্ড তাদের যে আক্রমণ ভাগ আছে সেই পেনাল্টি বক্সে অনেক বেশি ফ্রি স্পেস পেয়ে যায়, আর এই ফ্রি স্পেসকে তার কাজে লাগানোর চেষ্টা করে। দ্বিতীয়ত, এই নরওয়ে দলটার আক্রমণ ভাগে যে প্লেয়াররা রয়েছেন যেমন সরলত কিংবা আর্লিং হল্যান্ড, এরা কিন্তু ফিজিক্যালি অনেক স্ট্রং এবং হাইটের দিক দিয়ে অনেকটাই শক্তিশালী। এটাকে কাজে লাগানোর জন্য এই দলটা অনেক বেশি এরিয়াল ফুটবল খেলে থাকে। তারা অনেক বেশি হেডে গোল করার চেষ্টা করে এবং আর্লিং হল্যান্ডের হেডে গোল করার কোয়ালিটি তো আমরা সবাই জানি। এই ক্ষেত্রে যেটা দেখা যাবে, 2 উইং থেকে রায়ারসন এবং নুসার মাধ্যমে অনেক বেশি ক্রস করার চেষ্টা করবে এবং এই ক্রস করার মাধ্যমে আর্লিং হল্যান্ড কিংবা সরলতের মাধ্যমে তারা গোল করার চেষ্টা করবে। তবে এই দলটার মিডফিল্ডের মূল ইঞ্জিন হচ্ছেন মার্টিন ওডেগার্ড। এই মিডফিল্ডটা তুলনামূলক তাদের ফ্ল্যাঙ্ক থেকে দুর্বল এই জন্য, কেননা এটা অনেক বেশি ওডেগার্ড নির্ভর। ওডেগার্ডের ক্রিয়েটিভিটির উপরেই আক্রমণ ভাগের থ্রু পাস এবং লং বলগুলো নির্ভর করে। আর এই থ্রু পাসগুলো যদি তৈরি করা না যায় তাহলে আর্লিং হল্যান্ড অনেকটাই ভোতা হয়ে যান। আমরা ম্যানচেস্টার সিটিতে বারবার আর্লিং হল্যান্ডের সাথে গ্যাব্রিয়েলের লড়াইটা দেখতে পেয়েছি, আর এই লড়াইটা ইমেজও একটা হাইলাইটস পয়েন্ট হতে চলেছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্লিং হল্যান্ডকে অনেকটাই অকার্যকর করে দিয়েছিলেন রুডিগার, কেননা শেষ পর্যন্ত তার কাছে সেই বল সাপ্লাইটাই আসছিল না। আর্লিং হল্যান্ড এমন কোনো প্লেয়ার নয় যে পিছনে নেমে এসে ট্র্যাক ব্যাক করে সে গোলকে তৈরি করতে পারে। সো এটা একটা বড় সুযোগ ব্রাজিলের, এই উইকনেস তাদেরকে কাজে লাগাতে হবে। তাছাড়াও নরওয়ে দলটা মাঝে মাঝে ডাইরেক্ট ফুটবলে চলে যায়। এই ডাইরেক্ট ফুটবল এই জন্য যায় কেননা তাদের পাসিং অ্যাকুরেসি আক্রমণ ভাগে প্রায় 80%-এর বেশি। অবশ্যই মার্টিন ওডেগার্ডের মতো প্লেয়াররা যে দলে আছেন সেই দলের অবশ্যই পাসিং অ্যাকুরেসি অনেক বেশি ভালো হবে। আর এই পাসিং অ্যাকুরেসি যেহেতু অনেক বেশি ভালো, তাই আক্রমণ ভাগে তাদের থ্রু বলগুলো অনেক বেশি পিন পয়েন্ট হতে চলেছে। আর্লিং হল্যান্ড সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আর্লিং হল্যান্ড যখন পেনাল্টি বক্সে উঠে আসে, সে সেন্টার ব্যাকদের পিছনে ড্রপ করতে বাধ্য করে দেয়, তাদেরকে ডিপ ড্রপ করতে বাধ্য করে দেয়। এর ফলশ্রুতিতে জোন 14 অর্থাৎ বক্সের বাইরে ঠিক পজিশনটাতে অনেক বেশি ফ্রি স্পেস তৈরি হয়, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেন মার্টিন ওডেগার্ড। তিনি সেখান থেকে অনেকগুলো লং রেঞ্জারে গোলও করেছেন এবং লং রেঞ্জারে গোলের মাধ্যমে এই সেকশন 14 পজিশনকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। কিন্তু যেটা দেখা গিয়েছে, মার্টিন ওডেগার্ডের উপর অনেক বেশি প্রেশার তৈরি করতে পারলে এবং তার পাসিং লাইনকে কাট করতে পারলে এই দলটার আক্রমণের ক্রিয়েটিভিটি অনেকটাই নালিফাই করে ফেলা যায় এবং ক্রিয়েটিভিটি অনেকটাই হারিয়ে যায়। সো মার্টিন ওডেগার্ডের উপর এই ম্যাচেও ব্রাজিল তাদের প্রেশারটা তৈরি করতে চাইবে। ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেজের উপর দায়িত্ব কিন্তু অনেকটাই বেশি থাকবে। তাছাড়াও মার্টিন ওডেগার্ডের যে স্পেসগুলো তিনি পেয়ে থাকেন সেটাকে যদি ব্রাজিল চোখ করতে পারে তাহলেও তার ক্রিয়েটিভিটিকে অনেকটাই ডেড করে ফেলা যায়। এছাড়াও মার্টিন ওডেগার্ড এই দলের লং বলের অনেক বড় সাপ্লায়ার।
এই দলটার লং বলকে যদি কাট করতে হয়, আবার বললাম সেই মার্টিন ওডেগার্ডকে কাট করার দিকে দৃষ্টি দিতে হবে। ব্রাজিল যদি তাদের বিপক্ষে ওভার প্রেসার এবং অ্যাগ্রেসিভ ফুটবল খেলতে পারে, তাহলে তাদের এই স্পেসকে অনেক বেশি কাজে লাগাতে পারবে। তাছাড়াও নরওয়ে দলটার ডিফেন্স এত বেশি পরিপক্ক না যতটা তাদের আক্রমণ ভাগ। তারা ডিফেন্সে কিন্তু অনেক ত্রুটি দেখিয়েছে এবং ত্রুটির মাধ্যমে অনেকগুলো গোলও হজম করেছে। এই দলের দুর্বলতা কিন্তু অনেক কিছু। প্রথমত, স্পেস অনেক বেশি পাওয়া যায়। দলটা প্রেসারের সিচুয়েশনে কিংবা অ্যাগ্রেসিভ সিচুয়েশনে অনেক বেশি স্পেস তৈরি করে দেয়, আর স্পেসগুলো প্রতিপক্ষ আক্রমণে কাজে লাগাতে চায়। তাছাড়াও ডিফেন্সিভ উইকনেসের পাশাপাশি যখন বক্সে খুব শক্তিশালী প্লেয়াররা তাদের বিপক্ষে খেলেন, সেখানেও তারা মিস্টেক করে থাকে। তাছাড়াও এই নরওয়ে দলটা ভিনিসিয়াস জুনিয়র কিংবা রায়ানের মতো খুব ভালো কোয়ালিটি ড্রিবলারদের বিপক্ষে 1v1 সিচুয়েশনে অনেক বিপদে পড়তে চলেছে। ওভারঅল যদি বলি, জাপানের থেকে এই দলটা তুলনামূলক এজ এ টিম দুর্বল, কিন্তু তাদের কাছে দুর্দান্ত কিছু ট্যালেন্ট রয়েছে যেগুলো কিন্তু তাদেরকে ম্যাচ জিতিয়ে আনতে পারে। কিন্তু ব্রাজিল যদি তাদের কনসিস্টেন্ট ফুটবলটা খেলতে পারে, ব্যালেন্স ফুটবলটা খেলতে পারে, তাদের বিপক্ষে মোটামুটি একটা দৃঢ় জয় তারা অর্জন করতে পারে। যখন তারা লো ব্লকে চলে যায়, সেখান থেকে তারা তো অনেকটাই কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবলে চলে যায়। এই নরওয়ে দলটার বিপক্ষে ব্রাজিলের ট্যাকটিক্স কেমন হওয়া উচিত? প্রথমত, ব্রাজিল তাদের বিপক্ষে অ্যাগ্রেসিভ ফুটবল খেলবে, এটাই আশা করা উচিত। এক্ষেত্রে প্রেসিং ফুটবলটা অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। দ্বিতীয়ত, এই ম্যাচে হয়তো আমরা কার্লো আনচেলত্তির সেই মিডফিল্ড ডায়মন্ড ফরমেশনটাকে দেখতে পাবো। যদি মেথিউসকুনাকে স্টার্ট করা হয়, ব্রাজিল সেই ডায়মন্ড ফরমেশনটাকে কাজে লাগাতে পারলে তাদের মিডফিল্ডকে অনেকটা দুর্বল করে ফেলতে পারবে। এমনকি ওডেগার্ডের পাসিং লাইনকেও কিন্তু তারা অনেকটা কাট করতে পারবে। তাছাড়াও পেশার ওভারলোডের পাশাপাশি আর্লিং হল্যান্ডের জন্য ডেডিকেটেড প্লেয়ারদের কিন্তু দৃষ্টি দিতে হবে। ওভারঅল যদি বলি, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটা মোটামুটি একটা স্টেবল ম্যাচ হওয়ারই কথা ছিল, কিন্তু ব্রাজিলের যদি ডিফেন্সিভ মিস্টেক দেখা যায়, এই ম্যাচটা একটা হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে। সেক্ষেত্রে দুই দলই অনেকগুলো গোল করবে। সেক্ষেত্রে ম্যাচের প্রেডিকশনের দিক দিয়ে 3-2 রেজাল্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কিন্তু যদি শেষ পর্যন্ত দেখা যায় দুই দলের ডিফেন্স নিজেদেরকে মানিয়ে নিয়েছে এবং তারা অনেক বেশি স্পেস অপরপক্ষকে দিচ্ছে না, তাহলে এই ম্যাচের রেজাল্ট 2-1 হতে পারে ইন ফেভার অফ ব্রাজিল। কিন্তু এই বিশ্বকাপে দেখা গিয়েছে অনেকগুলো ছোট দল আপসেট করে দিয়েছে, তাই ব্রাজিলকে অনেক বেশি সাবধান থাকতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় ব্রাজিল এই ম্যাচটা জিততে পারে। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। এর পরবর্তীতে ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।